হ্যালো এভরিওয়ান। আতঙ্ক সিরিজের প্রথম পার্টগুলোতে এত সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি সত্যিই ভাবতে পারিনি আপনারা আমাকে এত সাপোর্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তাই আপনাদের অনুরোধে আজ চতুর্থ পার্টের এক্সপ্লেন করছি। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা আগের পার্টগুলো দেখেননি তাদের জন্য ভিডিও লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আগের পার্টগুলো দেখলে গল্পটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে শুরু করছি চতুর্থ পার্টের এক্সপ্লেনেশন। শুরুতেই অ্যাডভোকেট সৌমেন পূর্বাকে কাঠগড়ায় ডেকে আনে। সৌমেন ব্যঙ্গ করে জাজকে বলে, পূর্বা দেবী সসম্মানে তার মেন্টাল স্ট্যাবিলিটি টেস্ট পাশ করেছেন। তিনি মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ। তার মানে পূর্বা দেবী সজ্ঞানে প্রশান্ত বাবুর ওপর এমন একটা মিথ্যে অ্যালিগেশন এনেছেন। তাই ওনাকে মানসিক অসুস্থ ভেবে আলাদা করে সিম্পেথি দেওয়ার কোনো দরকার নেই। জগন্নাথ দাঁড়িয়ে এ কথার বিরোধিতা করতে চাইলে জাজ তাকে সৌমেনের কথার মাঝে বাধা দিতে নিষেধ করে। এবার সৌমেন পূর্বাকে প্রশ্ন করে, 26শে মে রাতে প্রশান্তবাবু আপনাকে কিভাবে রেপ করার চেষ্টা করেন? পূর্বা চুপ করে আছে দেখে সৌমেন তাকে বলে, এখন তো চুপ করে থাকলে চলবে না। বলুন আমার ক্লায়েন্ট আপনার শরীরে কোথায় কোথায় হাত দিয়েছে বলুন। এমন প্রশ্ন শুনে জাজ নিজেই সৌমেনকে থামিয়ে বলে, দয়া করে আদালতের শালীনতা বজায় রাখুন। তাই সৌমেন এবার কথাটা ঘুরিয়ে পূর্বাকে জিজ্ঞেস করে, আপনি বলেছেন সেদিন আপনার মাথা ঝিমঝিম করছিল, তাই আপনি মাথা ঘুরে সিঁড়ির নিচে পড়ে গিয়েছিলেন। এরপর কি হলো? পূর্বা সৌমেনের এমন আপত্তিকর প্রশ্ন শুনে খুবই ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, ওই লোকটা আমাকে পেছন থেকে চেপে ধরেছিল। সৌমেন জিজ্ঞেস করে, তখন প্রশান্তবাবু আপনার কোথায় কোথায় হাত দিয়েছিলেন? পূর্বা আদালতের সবার সামনে এমন প্রশ্নের উত্তর দিতে খুবই ইতস্তত করছিল। সৌমেন তাকে বারবার জোর করতে থাকে এবং জিজ্ঞেস করে, আপনাকে বলতেই হবে প্রশান্তবাবু আপনাকে কোথায় চেপে ধরেছিল। কেন, আপনি ভুলে গেলেন নাকি? তার মানে তখন বানিয়ে বলেছেন, তাই হয়তো ভুলে গেছেন, তাই না? এবার পূর্বা খুব বিব্রত হয়ে বলে, আমি বলছি তো আমি কিছুই বানিয়ে বলিনি। ওই লোকটার হাত আমার গলায়, ঘাড়ে, বুকে, নাভির চারপাশে ঘুরছিল। সৌমেন বলে, বাবা, দুটো হাত দিয়ে প্রশান্তবাবু আপনাকে এত জায়গায় চেপে ধরেছেন? আচ্ছা, এরপর কি হলো? পূর্বা বলে, এরপর উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে জোর করে ঘরে নিয়ে গেলেন। সৌমেন পূর্বাকে খোঁচা দিয়ে বলে, তখন আপনি কি ব্যাপারটা এনজয় করছিলেন? সাথে সাথেই জগন্নাথ দাঁড়িয়ে রেগে গিয়ে বলে, দরজায় পূর্বার নখের আঁচড়ের দাগ, তার নখ ভেঙে যাওয়া, এমনকি পূর্বার উরুতে আঁচড়ের দাগ থেকেই প্রমাণ হয়ে যায় প্রশান্তবাবু পূর্বার উপর পাশবিক আক্রমণ করেছিল। ডিফেন্স বারবার এমন প্রশ্ন করে ভিকটিমের ডিগনিটি ভায়োলেট করছে। এটা শুনে সৌমেন বলে, আমি শুধু এটাই প্রমাণ করতে চাইছি এখানে আসল ভিকটিমটা কে। জাজ আবারও সৌমেনকে শালীনতা বজায় রাখার ওয়ার্নিং দেয়। সৌমেন এবার পূর্বাকে প্রশ্ন করে, প্রশান্তবাবু যখন আপনাকে নিয়ে বিছানায় ফেলল আপনি তো বাধা দিয়েছিলেন, তাহলে এমন ঘটনা ঘটল কি করে? পূর্বা বলে, লোকটার গায়ের শক্তি আমার থেকে অনেক বেশি। সৌমেন বলে, আচ্ছা তারপর কি হলো? বারবার সৌমেন এমন প্রশ্ন করছে দেখে এবার পূর্বা খুবই রেগে গিয়ে চিৎকার করে বলে, প্রশান্ত চ্যাটার্জি আমাকে বিছানায় ফেলে আমার বুকের আঁচল সরিয়ে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে নিজের পায়জামা খুলে ফেলল। এরপর জোর করে আমার শাড়ি, পেটিকোট সব ওপরে তুলে দিয়ে আমার উরুতে আঁচড় দিতে থাকে। এসব বলে পূর্বার রাগে ভীষণই চিৎকার করতে থাকে। তার কথা শুনে নির্মলা, পূর্বার মা দুজনেই মুখ চেপে কান্না করতে থাকে। অরিন্দম সহ উপস্থিত সবাই লজ্জায় মুখ নিচু করে রাখে। তবে সৌমেন জাজকে বলে, ম্যাডাম, পূর্বাদেবী তখন মাতাল নেশাগ্রস্ত ছিলেন, তাহলে তার সবকিছু এত স্পষ্টভাবে মনে আছে কি করে? এত ডিটেলসে সে সমস্ত ঘটনা বলতে পারে? এটা থেকেই বোঝা যাচ্ছে এসব সম্পূর্ণ ননসেন্স। সে সবকিছুই বানিয়ে বলছে। পূর্বা নিজেকে সামলে নিয়ে বলে, আমার তখন কোনো মাথা ঝিমঝিম বা নেশা ছিল না। উনি যখন আমাকে পেছন থেকে জাপটে ধরেছিলেন তখনই আমার সব ইন্দ্রিয় সজাগ হয়ে গিয়েছিল। আমি নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। পূর্বা কাঁদছে দেখে জাজ জিজ্ঞেস করে, আপনার কি একটু ব্রেক দরকার মিসেস চ্যাটার্জি? পূর্বা অসহায়ের মতো বলে, না ম্যাডাম, আমার কোনো ব্রেক দরকার নেই। পুলিশ, ম্যাজিস্ট্রেট, আদালতে এই নোংরা কথাগুলো বারবার বলতে বলতে আমার অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। এইদিকে তখন অরিন্দমের চোখও জলে ভিজে উঠেছে। সে এবার বুঝতে পারছে না কে সত্যি বলছে আর কে মিথ্যে। কোর্ট বিরতির সময় প্রশান্ত অরিন্দমকে জিজ্ঞেস করে, নির্মলা কোর্টে কেন এসেছে? অরিন্দম খুব অস্থির হয়ে বলে, আমি জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। প্রশান্ত খুব সাধু সেজে বলে, বুঝতে পারছি তোর উপর দিয়ে কি যাচ্ছে।
পূর্বার কথাগুলো শুনে আমার তো মরে যেতে ইচ্ছে করছিল। অরিন্দম উল্টো প্রশান্তকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এত চিন্তা করো না জেঠু। প্রশান্ত এবার ন্যাকা কান্না কেঁদে বলে, সেদিন আমি ফাঁস লেগে মরে গেলেই ভালো হতো। তুই পূর্বাকে বল ও যা করেছে আমি সব ভুলে যাব। তাও ওকে কেসটা তুলে নিতে বল রে। আমি আর তোর কষ্টটা সহ্য করতে পারছি না। অরিন্দম প্রশান্তের অভিনয়ে গলে গিয়ে বলে, যে তোমার সাথে এমন জঘন্য কাজ করেছে তার সাথে আমি কখনো সংসার করতে পারবো না। তুমি চিন্তা করো না জেঠু, আমি সব সময় তোমার সাথেই থাকব। কোর্ট শুরু হলে জগন্নাথ এবার প্রশান্তকে কাঠগড়ায় ডেকে বলে, আপনার ক্যারিয়ার গ্রাফটা দেখছিলাম। ৩৮ বছরের চাকরি জীবনে ২২টা কোম্পানিতে কাজ করেছেন। কখনো রাজস্থানে, কখনো মুম্বাইয়ে, কখনো সাউথ ইন্ডিয়ায়, আবার কখনো গুজরাটে। প্রশান্ত বেশ ক্ষেপে গিয়ে বলে, কারণ কলকাতায় থাকাটা আমার প্রায়োরিটি ছিল না। আমি খুব এফিশিয়েন্ট ছিলাম, তাই কোম্পানিগুলো আমাকে বেটার অফার দিয়ে ডাকত। জগন্নাথ বলে, কত রঙিন আপনার চাকরি জীবন। আচ্ছা, ১৯৯২ সালের জানুয়ারি থেকে অক্টোবর আপনি কোথায় চাকরি করেছিলেন? প্রশান্ত বলে, ওসব তো ওইভাবে মনে করা সম্ভব নয়। তখনই সৌমেন দাঁড়িয়ে জগন্নাথকে বাধা দিয়ে বলে, উনি কোথায় চাকরি করেছেন এর সাথে এই কেসের কি সম্পর্ক? জগন্নাথ জাজকে বলে, সম্পর্ক আছে জন্যই তো বলছি। ওনার চাকরি জীবনে ৩টি বড় গ্যাপ আছে। ১৯৯২ সালের জানুয়ারি থেকে অক্টোবর, ১৯৯৪ সালের মার্চ থেকে ডিসেম্বর, আর ২০০৬-এর নভেম্বর থেকে ২০০৮-এর জানুয়ারি। সৌমেন বলে, এত আগের কথা মনে নাই থাকতে পারে। জগন্নাথ জোর গলায় বলে, ওনার সব মনে আছে কিন্তু বলতে চাইছেন না, কারণ সেই সময়গুলোতে উনি নারী কেলেঙ্কারিজনিত কারণে কোম্পানি থেকে বিতাড়িত হয়েছিলেন। ওনাকে চাকরি থেকে বার করে দেয়া হয়েছিল। এই কথা শুনে এবার অরিন্দম বেশ অবাক হয়। জগন্নাথ আবার প্রশান্তকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার জুলিয়া ডিক্রুজকে মনে আছে? নামটা শুনতেই প্রশান্তের মুখ একেবারে কঠিন হয়ে যায়। এদিকে আদি গুজরাটের একটি গ্রামে প্রবীণ মেবানি নামের একজনের বাড়িতে আসে। প্রবীণের স্ত্রী দরজা খুললে আদি যখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে কলকাতা থেকে এসেছে, তখনই মহিলাটি আদিকে দেখে খুবই খুশি হয়। তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো আদিকে আগে থেকেই চেনে। খুবই আগ্রহ নিয়ে মহিলাটি আদিকে ঘরে নিয়ে যায়। এইদিকে আদালতে সৌমেন বারবার জগন্নাথের প্রশ্নগুলো নাকচ করে দিচ্ছে। জগন্নাথ বলে, আমি শুধু এটাই প্রমাণ করতে চাইছি প্রশান্তবাবু এমন ক্রাইম করার মতো মানুষ কিনা, এবং অতীতে তার এমন ক্রাইমের কোনো ইতিহাস আছে কিনা। যখন অরিন্দম বলেছিল পূর্বা ৮ বছর বয়সে নিজের মামার বিরুদ্ধে একই রকম শারীরিক হেনস্থার অভিযোগ করেছে, তখন ডিফেন্স তাকে প্যাথোলজিক্যাল লায়ার বলেছিল। যখন পূর্বাদেবীর অতীত নিয়ে এত কথা হলো, তাহলে আমাদের প্রশান্তবাবুর অতীতটাও তো দেখতে হচ্ছে। এটা শুনে জাজ সৌমেনের অবজেকশনকে ডিসমিস করে দেয়। জগন্নাথ আবার প্রশান্তকে জিজ্ঞেস করে, এবার বলুন ওই সময়গুলোতে আপনি কি করছিলেন? প্রশান্ত কঠোর গলায় বলে, আমার কিছুই মনে পড়ছে না। জগন্নাথ বলে, তাহলে আমরাই খুঁজে বের করি আপনার অতীতে কি মণিমাণিক্য ছড়িয়ে আছে। তখনই অরিন্দমের জেঠিমা জুথিকা আদালতে এলে নির্মলা তাকে ধরে চেয়ারে বসায়। জুথিকা পূর্বার দিকে বসেছে দেখে অরিন্দম আর প্রশান্ত ভীষণই অবাক হয়। এরপর জগন্নাথ অফিসার সুকন্যাকে কাঠগড়ায় ডেকে আনলে সুকন্যা জানায়, প্রশান্তবাবু আমাদের মোট ২২টা কোম্পানির হিসাব দিয়েছিলেন। তার মধ্যে ৯টা কোম্পানি এখন আর ইন্ডিয়ায় নেই, ৭টা কোম্পানি তাদের এত পুরনো এমপ্লয়ি রেকর্ড দিতে পারেনি, আর বাকি ৬টা কোম্পানির ৪টায় আমরা সন্দেহজনক কিছুই পাইনি। বাকি ২টো কোম্পানিতে কিছু তথ্য পাওয়া গেছে। একটা কোম্পানিতে প্রশান্তবাবুর সাবঅর্ডিনেট মিস আরতি ভাটনাগর তার বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন তিনি নাকি ওভারটাইমের নামে আরতিকে অফিসে ডেকে তাকে মলেস্ট করেছে। মিস আরতি পুলিশে কমপ্লেন করার ভয় দেখালে অফিসের চাপে প্রশান্তবাবু ক্ষমা চাইতে বাধ্য হন। এরপর ৩ মাস পর আরতি ভাটনাগরের চাকরিটা চলে যায়। আরেকটা কোম্পানিতেও একই ঘটনা ঘটেছে, যেখানে মেয়েটা প্রশান্তবাবুর সাবঅর্ডিনেট ছিল। এসব শুনে অরিন্দম খুবই অবাক হয়ে তার জেঠুর দিকে তাকায়। সে যেন বিশ্বাসই করতে পারছে না তার এত ভালো জেঠু এমন কিছু করতে পারে। সৌমেন দাঁড়িয়ে অবজেকশন করলেও জগন্নাথ তাকে থামিয়ে জাজকে বলে, ম্যাডাম, এসব ঘটনা ঘটেছে ১৯৯৭ সালের মেয়েদের যৌন হেনস্থার বিরুদ্ধে আইন হওয়ার আগে। তখন কর্মক্ষেত্রে কিছু হলেই মেয়েদেরকেই চাকরি হারাতে হতো। প্রশান্তবাবুর মতো লোকেরা কর্পোরেটের উচ্চতলায় থাকার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনা ধামাচাপা দেয়া হতো। সৌমেন অবজেকশন করে বলে, কিন্তু এই ঘটনাগুলো কখনো প্রমাণিত হয়নি, শুধুমাত্র প্রশান্তবাবুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না।
তখন প্রশান্ত অরিন্দমকে বলে, তুই এদের কথায় কান দিস না, এগুলো সব আমার বিরুদ্ধে কনস্পিরেসি, আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। অর্থাৎ প্রশান্ত এখনও অরিন্দমকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এইদিকে পূর্বা এবং পূর্বার মাও এসব শুনে চমকে ওঠে। প্রশান্ত যে আগেও মেয়েদের সাথে জঘন্য অপরাধ করেছে সেটা তাদের কোনো ধারণাই ছিল না। পূর্বার মা ভয়ে পূর্বার হাত চেপে ধরলে পূর্বা তার মাকে সাহস দেয়। এদিকে সুকন্যা জানায় ১৯৯২ সালের নভেম্বরে প্রথম গ্যাপের পর প্রশান্তবাবু যে কোম্পানিতে জয়েন করেন সেখানে জুলিয়া ডিক্রুজ নামের তার পিএকে প্রশান্তবাবু রেপ করেন। এটা শুনে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সুকন্যা বলতে থাকে, এরপর ১৯৯৪ সালে গ্যাপের পর প্রশান্তবাবু যে কোম্পানিতে চাকরিতে ঢোকেন সেই কোম্পানির কাজে প্রায়ই তাকে গোয়া যেতে হতো। গোয়ার যে হোটেলে উনি থাকতেন সেই হোটেলের রিসিপশনিস্ট জ্যোতি হেগড়ের সাথে প্রশান্তবাবুর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তার জুসের সাথে নেশার জিনিস খাইয়ে প্রশান্তবাবু জ্যোতি হেগড়েকে রেপ করেন। এসব শুনে অরিন্দম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে এবার অবাক হয়ে পূর্বার দিকে তাকায়। পূর্বার তখন এসব শুনে গা ঘিন ঘিন করে উঠছে। যুথিকাও লজ্জায় মুখে কাপড় চেপে কাঁদতে শুরু করে। সুকন্যা আরও বলে, এই ঘটনায় কোম্পানি থেকে প্রশান্তবাবুকে বের করে দেয়া হয়। এর পরের গ্যাপ আসে ২০০৬ সালে। কলকাতার একটি কোম্পানিতে একজন ম্যানেজমেন্ট ট্রেনিকে ধর্ষণের অভিযোগ আসে প্রশান্তবাবুর নামে। ২ বছর ধরে সেই ঘটনার ইনভেস্টিগেশনও চলেছে, তবে কোনো এক অজ্ঞাত কারণে ভিকটিম চাকরি ছেড়ে দেয়ায় কেসটা আর এগোয়নি। জগন্নাথ জাজকে বলে, এখানেই শেষ নয় ম্যাডাম। ১৯৯৭ সালে প্রশান্তবাবু গুজরাটে একটা বিদেশি কোম্পানিতে উচ্চ পদস্থ পোস্টে জয়েন করেন। সেখানে তার সেলস টিমে জয়েন করে সেজাল মেওয়ানি নামের একটি মেয়ে। সেজালের নাম শুনতেই প্রশান্ত একেবারে চমকে ওঠে। জগন্নাথ বলতে থাকে, কিছুদিনের মধ্যেই প্রশান্তের নজর পড়ে সেজালের ওপর। মধ্যবিত্ত ঘরের মেয়ে হওয়ায় সেজালের চাকরির খুব প্রয়োজন ছিল। সে বুঝতে পেরেছিল প্রশান্তবাবুর তার দিকে আলাদা একটা নজর আছে। এরপর যখন তাকে জানানো হলো ৪০ বছর বয়সী স্যারের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তখন সেজাল প্রশান্তবাবুর প্রতি দুর্বল হয়ে পড়ে। তার মাসুল তাকে গুনতে হয় চরম সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের মধ্যে দিয়ে। মেয়েটি একসময় প্রেগনেন্ট হয়ে পড়ে। বাচ্চা জন্ম দেওয়ার পর পুলিশে কমপ্লেইনও করা হয়। চরম ডিপ্রেশনে সেজাল একসময় সুইসাইড করে। এদিকে ভাইয়ের মৃত্যুর পর প্রশান্তবাবু চাকরি বদল করে কলকাতায় চলে আসেন। তখনই সৌমেন দাঁড়িয়ে বলে, প্রসিকিউশন যেসব বলছেন সেগুলোর রিপোর্ট স্টাডি করার জন্য আমাদের কিছু সময় চাই। এর আগে যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর কোনো ভিত্তি নেই, তাই জাজ সৌমেনকে কিছুদিনের সময় দেন। এদিকে জগন্নাথের সব কথা শুনে অরিন্দম এবং তাদের পুরো পরিবার একেবারে স্তব্ধ হয়ে বসে থাকে। কেউ যেন নড়াচড়া করারও শক্তি পাচ্ছে না। অন্যদিকে আদি প্রবীণ মেভানি এবং তার স্ত্রীর সাথে কথা বলছে। প্রবীণ মেভানি হলো সেজাল মেভানির কাকা। সেজালের মা বাবা মারা যাওয়ার পর ওরাই সেজালকে বড় করেছে। আদি তাদের কাছে সেজালের কথা জানতে চাইলে প্রবীণের চোখ জলে ভিজে ওঠে। সে আদিকে সেজালের সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে আদি প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। সে প্রবীণকে বলে, আপনি কি ওই লোকটার ছবি দেখে তাকে চিনতে পারবেন? প্রবীণ বলে, ওই অমানুষটার চেহারা কি করে ভুলতে পারি। প্রবীণের স্ত্রী আদিকে সেজালের কিছু ছবি দেখায়। ছবিগুলো দেখে আদি প্রচণ্ড ইমোশনাল হয়ে তার ওপর হাত বোলাতে থাকে। সে একটা ছবি নিজের কাছেই রেখে দেয়। প্রবীণের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, সেজালের ঘরটা এখনো আগের মতোই সাজিয়ে রেখেছি। তুমি ওই ঘরে গেলে হয়তো সেজালের আত্মা শান্তি পাবে। তাই আদি সেজালের ঘরে গিয়ে ঘরের প্রতিটা ফার্নিচার স্পর্শ করে। টেবিলের উপরে রাখা সেজালের ডায়েরিটা জড়িয়ে ধরে খুবই ইমোশনাল হয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রবীণ এসে বলে, সেজাল সুইসাইড করার মতো মেয়ে ছিল না। সুইসাইড করতে হলে তোমার জন্মই হতো না। ওই লোকটা অ্যাবর্শন করার জন্য সেজালকে টাকা দিয়েছিল, কিন্তু সেজাল একটা টাকাও নেয়নি। প্রবীণ আরও বলে, আসলে দোষটা আমারই। তোমার জন্মের পর আমি লোকটাকে বলেছিলাম তোমার দায়িত্ব ওকেই নিতে হবে, কিন্তু লোকটা রাজি হলো না। এখানেই আমরা জানতে পারি আদি আসলে সেজাল এবং প্রশান্তের মেয়ে। এদিকে জগন্নাথ জিজ্ঞাসাবাদের জন্য অরিন্দমের জেঠিমা যুথিকাকে কাঠগড়ায় ডেকে আনে।
প্রশান্ত যুথিকার অসুস্থতার বাহানা করে তাকে বাধা দিতে চায়, তবে যুথিকা নিজেই বলে সে কাঠগড়ায় যেতে পারবে। জগন্নাথ যুথিকাকে জিজ্ঞেস করে, আপনি ২৬শে মে রাতে বিয়েবাড়ি থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলেন কেন? যুথিকা উত্তর দেওয়ার আগে সৌমেন দাঁড়িয়ে বলে, কারণ উনি খুব অসুস্থ ছিলেন আর ওনার মাথা ঘুরছিল। জগন্নাথ জাজকে বলে, ম্যাডাম, যুথিকা দেবী এসেনশিয়াল ট্রেমারের পেশেন্ট। তার মাথা ঘুরলে তিনি ডিসব্যালেন্সড হয়ে যাবেন। ওনার তখন ঠিকভাবে দাঁড়ানোরও কথা নয়, কিন্তু উনি দিব্যি গাড়িতে বসে বাড়ি ফিরেছেন। এর ১.৫ ঘন্টা পর যখন নির্মলা দেবী বাড়ি ফেরেন, তখনও যুথিকা দেবী বাইরের ঘরেই বসেছিলেন। তার মধ্যে মাথা ঘোরার কোনো লক্ষণই ছিল না। জগন্নাথ আবার যুথিকাকে প্রশ্ন করে, সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলেন কারণ আপনি চাইছিলেন না যে পূর্বা বেশিক্ষণ প্রশান্তবাবুর সাথে একা থাকুক, তাই না? এটা শুনে অরিন্দমের মনে পড়ে সেদিন বিয়েবাড়িতে যাওয়ার আগে প্রশান্ত বিছানায় শুয়েছিল। অরিন্দম তার কাছে আসতেই প্রশান্ত বলে তার খুব মাথা ধরেছে, তাই সে বিয়েবাড়িতে যেতে পারবে না। এটা শুনে অরিন্দম বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব না। তোমাকে এভাবে একা রেখে কি করে চাই? তবে প্রশান্ত খুব জোরাজুরি করে অরিন্দমকে বিয়েবাড়িতে পাঠিয়ে দেয়। সিন বর্তমানে এলে যুথিকা বলে, সেদিন আমি আর নির্মলা দুপুরবেলায় বিয়েবাড়ি চলে যাই। অরিন্দমের ওর জেঠুকে নিয়ে সন্ধ্যাবেলায় আসার কথা ছিল, তবে রাত 8:30টায় অরিন্দম একাই বিয়েবাড়িতে পৌঁছায়। এটা শুনে জগন্নাথ জাজকে বলে, ম্যাডাম, যুথিকা দেবী রাত 9টার দিকে অসুস্থ হয়ে পড়েন এবং তখনই রওনা দিলে তাদের রাত 10:30টার আগে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু সে রাতে বারাসাতের কাছে দুটো অ্যাক্সিডেন্ট হওয়ায় রাস্তায় জ্যামের কারণে তাদের বাড়ি ফিরতে আধা ঘন্টা দেরি হয়ে যায়। জগন্নাথ আবার যুথিকাকে প্রশ্ন করে, অরিন্দম বাবুর বয়ানে উনি কোথাও বলেননি যে আপনি গাড়িতে ওঠার পরেও অসুস্থ বোধ করছিলেন, তাহলে সেদিন আপনার ঠিক কি হয়েছিল বলুন তো? যুথিকা এমন প্রশ্ন শুনে প্রচণ্ড ঘাবড়ে যায়। সে আমতা আমতা করে বলে, আমার খুব মাথা ঘুরছিল, এরপর কি হয়েছে আমি কিছুই জানি না। জগন্নাথ বলে, আপনি একটু মনে করার চেষ্টা করে বলুন তো, সেদিন কি সত্যি আপনার শরীর খারাপ হয়েছিল, নাকি আপনি যখন শুনলেন পূর্বাদেবী একা প্রশান্তবাবুর সাথে থাকবে তখনই আপনি শরীর খারাপের অভিনয় করলেন? তখনই সৌমেন বারবার জগন্নাথের কথায় বাধা দিয়ে বলে, অসুস্থ উইটনেসকে খুব প্রেশার দেওয়া হচ্ছে। তার কথায় জাজও বিরক্ত হয়ে সৌমেনকে বলে, ওনাকে কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, আপনি বসুন, ওনাকে ঠিকভাবে কথা বলতে দিন। জগন্নাথ আবার যুথিকাকে বলে, আপনি নির্ভয়ে বলুন, ওই রাতে কি আপনি ইচ্ছে করে বাড়ি ফিরেছিলেন? এইদিকে তখন প্রশান্ত টেনশনে ঘামতে শুরু করেছে। অরিন্দম তার পাশে বসে প্রশান্তের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। ততক্ষণে যুথিকা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমার খুব শরীর খারাপ করছিল, এরপর আমি আর কিছুই জানি না। জগন্নাথ এবার হাল ছেড়ে দিয়ে যুথিকাকে বসতে বলে নির্মলাকে কাঠগড়ায় ডেকে আনে। নির্মলা জানায় তার স্বামী সুশান্ত ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান। এর ৪ মাস পরেই প্রশান্ত চাকরি বদলে কলকাতায় চলে আসে। জগন্নাথ জিজ্ঞেস করে, আপনি তো বিয়ের অনেক আগে থেকে প্রশান্তবাবুকে চিনতেন? নির্মলা বলে, উনি আমার একমাত্র দিদির হাজব্যান্ড, অর্থাৎ আমার জামাইবাবু হন। তার মানে নির্মলা এবং যুথিকা আপন দুই বোন। জগন্নাথ জিজ্ঞেস করে, প্রশান্তবাবুকে আপনার কেমন মানুষ মনে হয়? নির্মলা বলে, ওনার সাথে আমার খুব কম ইন্টারাকশন হয়। জগন্নাথ অবাক হয়ে বলে, 25 বছর ধরে একই বাড়িতে থেকেও নিজের জামাইবাবুর সাথে আপনার এত কম দেখা সাক্ষাৎ হয়, এমনটা কেন? নির্মলা এই কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। জগন্নাথ আবার প্রশ্ন করে, পূর্বার কথা আপনার ছেলে বা মেয়ে কেউ বিশ্বাস করেনি, তাহলে আপনি কেন পূর্বাকে পুলিশের কাছে যেতে বলেছিলেন? আপনি কি বিশ্বাস করেন প্রশান্তবাবু কোনো কন্যাসম মেয়েকে রেপ করতে পারে? এবার নির্মলা ক্ষেপে গিয়ে বলে, হ্যাঁ পারে বলেই আমি পূর্বাকে পুলিশের কাছে যেতে বলেছি। আমি চাইনি অন্য মেয়েগুলোর মতো পূর্বাও ওই লোকটার ক্ষমতা এবং হুমকির কাছে হেরে যাক। জগন্নাথ জিজ্ঞেস করে, তাহলে আপনি প্রশান্তবাবুর ইতিহাস সম্পর্কে জানতেন? নির্মলা বলে, আমি, সুশান্ত এবং দিদি পরিবারের আমরা 3 জনই জানতাম, তবে অরিন্দম আর আদিকে কখনো বলা হয়নি, কারণ ওরা এসব সহ্য করতে পারবে না। এদিকে প্রশান্ত নির্লজ্জের মতো দাঁত কিরমির করে অরিন্দমকে বলে, দেখ তোর মা আমার ত্যাগের প্রতিদান দিচ্ছে,
এত মিথ্যে কিভাবে বলতে পারে ও? নির্মলা বলতে থাকে প্রশান্তের মতো একটা নরকের কীটের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। দরকার হলে ওকে আমি নিজ হাতে খুন করে একটা প্রায়শ্চিত্তের কাজ করতাম। পরিবারের সবাই, বিশেষ করে অরিন্দম, এতদিন বুঝতে পারেনি নির্মলা মনে মনে প্রশান্তকে এতটা ঘৃণা করে। নির্মলা বলে, সেদিন লোকটা বিয়েবাড়িতে যায়নি দেখে আমি আর দিদি ঠিক বুঝতে পেরেছিলাম ওনার কোনো বদ মতলব আছে। এখানেই একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রশান্ত বিয়েবাড়িতে আসেনি শুনে নির্মলা এবং যুথিকা খুবই অস্থির হয়ে পড়ে। নির্মলা বলে, দিদি আমি নিশ্চিত ওই লোকটা কোনো নোংরা প্ল্যান করেছে। তুই অসুস্থ হওয়ার অভিনয় কর। পূর্বা বাড়ি ফিরে আসার আগেই আমাদের বাড়ি ফিরতে হবে। আমি বুঝতে পারছি পূর্বাকে দেখার পর থেকে উনি আর কন্ট্রোল করতে পারছে না। পূর্বার যদি কিছু হয় আমি ওই লোকটাকে খুন করে ফেলবো। তারা পূর্বাকে কল করে কিন্তু পূর্বা কল রিসিভ করে না। তাই নির্মলার কথা মতো যুথিকা অসুস্থ হওয়ার অভিনয় করে অরিন্দমকে নিয়ে তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সিন বর্তমানে এলে সৌমেন জাজকে বলে, ম্যাডাম সাক্ষীকে ভয় দেখিয়ে মিথ্যে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে, তাই এই সাক্ষীকে বাতিল করা হোক। জগন্নাথ জাজকে বলে, নির্মলা দেবী নিজের ইচ্ছায় সব সত্যি কথা বলেছেন, ওনাকে কোনো ধরনের চাপ দেয়া হয়নি। তাই নির্মলা দেবী যা বলেছেন সব এই কেসের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ধরা হোক। জাজ সৌমেনের অবজেকশন ডিসমিস করে নির্মলাকে বলতে বলে। জগন্নাথ জিজ্ঞেস করে, আপনারা সেদিন কেন 10:30টার আগে ফিরতে মরিয়া হয়েছিলেন সেটা স্পষ্ট করে বলুন। নির্মলার রাগে গজগজ করে বলে, কারণ ওই লোকটা একটা দুশ্চরিত্র, একটা নরকের কীট। ওনার নামে নানান কথা আমাদের কানে আসতো, কোনো কোনো সমস্যা বাড়িতে পর্যন্ত চলে আসতো, কিন্তু উনি কিভাবে যেন সবকিছু সামলে নিতেন। ছোটবেলা থেকে অরিন্দম আর আদির প্রতি উনি খুবই অ্যাটাচড, তাই উনি পরে খুব সাবধান হয়ে যান। বাড়ির দুজন মহিলা কাজের লোকের সাথেও একই ঘটনা ঘটায়। এরপর থেকে পুরুষ কাজের লোক রাখা হয়। জগন্নাথ জিজ্ঞেস করে, সেদিন বাড়ি ফিরে আপনি কি টেবিলে কোনো জগ বা গ্লাস দেখেছিলেন? নির্মলা বলে, লেবুর জলের জগ আর একটা খালি গ্লাস ছিল। অরিন্দম তখন ঘরের দরজা লাগিয়ে বসেছিল, তাই আমি অরিন্দমকে ডাকতে যাই। এরপর ফিরে এসে আর সেগুলো দেখতে পাইনি। ওই লোকটা জগ আর গ্লাস ধুয়ে পরিষ্কার করে কাবার্ডে রেখে দিয়েছিল, কারণ তখন বাড়িতে বাকিরা কেউ ওগুলো পরিষ্কার করার মতো অবস্থায় ছিল না। জগন্নাথ জিজ্ঞেস করে, আর বিছানার চাদরটা? নির্মলা বলে, ওটা পরের দিন দিদি সূচিবায়ুর কারণে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিল, আমার মাথায় ছিল না যে ওটা রাখা দরকার। এসব শুনে অরিন্দম সন্দেহের চোখে প্রশান্তের দিকে তাকায়। এরপর সৌমেন এসে নির্মলাকে জিজ্ঞেস করে, আপনি যদি জানতেন প্রশান্তবাবু কেমন, তাহলে এত বছর ওনার সাথে একই বাড়িতে ছিলেন কেন? নির্মলা বলে, ছেলে মেয়েদের নিয়ে আলাদা থাকার মতো আমার কোনো আর্থিক সামর্থ্য ছিল না। চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তাই তার মাসুল নিজের আত্মসম্মান দিয়ে দিতে হয়েছে। সৌমেন জিজ্ঞেস করে, আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ কে দিয়েছে? নির্মলা বলে, প্রশান্তবাবু শুধু খরচটা দিয়েছেন। এই কথার ভিত্তিতে সৌমেন এবার জাজকে বলে, ম্যাডাম, যে মানুষটা নিঃস্বার্থভাবে নির্মলা দেবীর ছেলেমেয়ের জন্য এত কিছু করেছে, তাদের উপর বাবার মতো ছায়া হয়ে থেকেছে, আশ্রয় খাবার সব দিয়েছে, সেই মানুষটার বিরুদ্ধে এমন অভিযোগ নিতান্তই ব্যক্তিগত শত্রুতা ছাড়া আর কিছু নয়। নির্মলা এবার রেগে গিয়ে বলে, ওই লোকটা আমার ছেলেমেয়েদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে বলে ওনার সব অন্যায় সহ্য করে নেব সেটা নয়। ওই লোকটা একটা দুশ্চরিত্র। আমার ছেলেমেয়েদের ওনার থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কিন্তু অভাবের কারণে পারিনি। এখানে একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় সুশান্ত ছোট্ট আদিকে বাড়িতে আনার পর নির্মলা তাকে দেখে খুবই রাগারাগি করে। সুশান্ত বলে, আমার কোনো উপায় ছিল না, ওরা বলেছে বাচ্চাটার দায়িত্ব না নিলে ওরা পুলিশে কমপ্লেন করবে। নির্মলা রেগে বলে, তাই বলে তোমার দাদার সব নোংরামি আমি মুখ বুঝে মেনে নেব, যে নিজের ভাইয়ের বউকে পর্যন্ত ছাড়ে না? সুশান্ত এই কথা কিছুতেই মানতে না চাইলে নির্মলা কাঁদতে কাঁদতে বলে, তোমার দাদার মতো লম্পটের সন্তানকে আমি কিছুতেই নিজের সন্তান মানতে পারবো না। দরকার হলে ওর জন্য একটা লোক রাখবে, কিন্তু ওই বাচ্চাকে ছুঁতেও আমার ঘেন্না করবে। সিন বর্তমানে এলে নির্মলার কথা শুনে প্রশান্ত দাঁত কটমট করে অরিন্দমকে বলে, তুই এদের একটা কথাও বিশ্বাস করিস না। মেয়ে মানুষ হলো সাপের জাত, দুধ কলা দিয়ে পুষতে হলে 20 দাঁত ভেঙে পুষতে হয়, না হলে ছোবলও মারবে আর বেইমানিও করবে। তাই মেয়ে মানুষদের আমি দু চোখে সহ্য করতে পারি না। প্রশান্তের মুখে এসব কথা শুনে অরিন্দম হা হয়ে প্রশান্তের দিকে তাকিয়ে থাকে। সেদিন কোর্ট শেষ হলে অরিন্দম বাড়ি না ফিরে নদীর পাড়ে দাঁড়িয়ে খুব ড্রিঙ্ক করে।
তার পরিবারে যে এত জঘন্য অতীত লুকিয়েছিল সে ভাবতেও পারেনি। যে জেঠুকে সে আদর্শ মনে করত সেই জেঠুর আসল চেহারাটা তার সামনে চলে এসেছে, যেটা অরিন্দম কিছুতেই মেনে নিতে পারছে না। তার মনে পড়ে যায় বাবা মারা যাওয়ার পর একবার তার মা তাকে এবং ছোট আদিকে নিয়ে অন্য বাড়িতে শিফট করতে চেয়েছিল, কিন্তু অরিন্দম ছোটবেলা থেকে জেঠুর ভালোবাসায় একেবারে অন্ধ ছিল। সে উল্টো তার মার সাথে রাগারাগি করে বলে সে কখনোই তার জেঠুকে ছেড়ে অন্য বাড়িতে যাবে না। এসব মনে পড়তেই অরিন্দম লজ্জায় আর ঘৃণায় নিজেকে ক্ষমা করতে পারছে না। সে শুধুমাত্র প্রশান্তের কথা বিশ্বাস করে এতদিন নির্মলা এবং পূর্বাকে কত বাজে কথা বলেছে, আর আজ তার সেই বিশ্বাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এদিকে অরিন্দম এখনো বাড়ি ফেরেনি দেখে নির্মলা খুবই চিন্তিত হয়ে তাকে বারবার কল করে, কিন্তু অরিন্দম কল রিসিভ করছে না। তাই নির্মলা পূর্বাকে কল করে জিজ্ঞেস করে অরিন্দম কি তোমাদের বাড়িতে গেছে। পূর্বা অবাক হয়ে বলে না তো, অরিন্দম আমাদের বাড়িতে যায়নি। এবার ওরা সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায় যে অরিন্দম তাহলে কোথায় গেল। আর এটা দেখিয়েই এই পর্বটা এখানেই শেষ হয়। আজ চতুর্থ পর্বে 6টা পার্টের মধ্যে 3টা পার্টের এক্সপ্লেন করেছি, কারণ এই পার্টটা অনেক বড় এবং অনেক ইম্পর্টেন্ট কথা একদমই বাদ দেওয়া যাচ্ছিল না। পুরোটা একসাথে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং অনেক দেরি করে আপলোড করা হবে। আপনারা যেহেতু পর্বগুলো তাড়াতাড়ি দেখতে চাচ্ছিলেন, তাই 6টা এপিসোডের মধ্যে আজ 3টা এপিসোড এক্সপ্লেন করেছি। আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, বাকি 3টাও খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনারা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি পরের পর্ব দেখতে চান তাহলে জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।